নমস্কার, রেডিও নিউ টাউনের স্টুডিওতে আমি অপরাজিতা আবারও কথায় গানে আড্ডায়। আর আজকে আমরা মাটির গান, প্রাণের গান এই নিয়ে কথা বলবো। আর সেই জন্য আমাদের রেডিও নিউ টাউনের স্টুডিওতে পেয়ে গিয়েছি আমাদের প্রাণের মানুষ প্রাণেশ সোম। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার রেডিও নিউ টাউন স্টুডিও প্রাণেশদা। অনেক অনেক ধন্যবাদ। বলার আর অপেক্ষা রাখে না যে প্রাণেশদা কিন্তু একজন বিখ্যাত প্রতিষ্ঠিত লোকসঙ্গীত শিল্পী। কিন্তু মাটির গান বা প্রাণের গান বললে যার কথা বা যার সৃষ্টির কথা সবার প্রথম মনে হয় তিনি হলেন শ্রী শ্রদ্ধেয় মহান শিল্পী অমর পাল। আর সেই অমর পালের একজন বিশিষ্ট ছাত্র প্রাণেশদা। প্রাণেশদা, সবার প্রথমে জানতে ইচ্ছা করছে যে তার সাথে তোমার কি কি, মানে অনেক অজানা তথ্য আমরা নিশ্চয়ই জানবো। তো সবার প্রথমে আমাদের সকলের তো ওনার কাছে গান শেখার সৌভাগ্য হয়নি, যে সৌভাগ্যটা আপনি পেয়েছেন। তো সেই স্মৃতি থেকে কিছুটা যদি বলেন আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। আমি আজকে নিউ টাউন রেডিওতে এসে খুব ভালো লাগছে এবং ওনার স্মৃতিচারণ করব অবশ্যই, কারণ 2022-এ ওনার শতবর্ষ হলো। তো ওনাকে নিয়ে অনেক কথা বলবো, কারণ উনি জীবনে ওনার জীবনের যা ঘটনা সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতেন। তো প্রত্যেকটাই ধীরে ধীরে আসবো। এটা শুরুতে একটি ছোট করে একটা গান গাইছি, একদম অত্যন্ত পরিচিত গান, তুমিও গেও সঙ্গে। নিশ্চয়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। অসাধারণ। তো যখন আপনি শিখতে যেতেন তো তখন তো অনেক স্মরণীয় ঘটনা রয়েছে, তার মধ্যে একটি যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, অনেকগুলি বলবো, একটি কেন, পরপরই বলবো। তো প্রথমেই বলে নিচ্ছি, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে কলকাতায় এসেছেন। আচ্ছা। এবং ওনার যে জার্নি, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে কলকাতা এবং কলকাতায় ওনার প্রতিষ্ঠা পাওয়া এবং এতদিন, দীর্ঘদিন। তো প্রভাতী গান যেটা গাইলাম আমি, সবাই কিন্তু একটা জিনিস জানে যে প্রভাতী মানেই কিন্তু আমার গুরুজির নাম শ্রদ্ধেয় অমর পাল। পান্নালালের কথা যেমন বলা হয়, সময় সঙ্গীত বললেই ওনার ছাড়া মানে কোনো কালী পুজো হয় না, একটা ক্যাসেট বাজবেই ওনার। প্রভাতী গানও কিন্তু ঠিক একই রকম। তো গুরুজির কাছে অনেক প্রভাতী, অনেক গান তো ওনার কাছে শুনেছি যে ওনার মার কাছ থেকেই প্রথম শেখায় গান। আচ্ছা। ওনার গুরু কিন্তু প্রথম মা। উনি সবসময় বলতেন যে আমার প্রথম গুরু আমার মা। ওনার কাছে অনেক গান ছিল এবং উনি ওনার মার কাছ থেকে শিখেছেন এই প্রভাতীগুলো, বিশেষ করে ওনার মায়ের কাছ থেকে। মানে একদম শুরুতে আপনার সাথে আলাপটা কিভাবে হয়? এবং আরেকটা জিনিসও কিন্তু আমি যতদূর শুনেছি যে একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে ত্রিপুরার বোধহয় আপনি এবং উনি এবং আরও একজন বিশিষ্ট মানুষের কথা আমরা বলবো, এস.ডি. বর্মনের কথাও আমরা বলবো। তো সেইটা একটু বলুন। অ্যাকচুয়ালি এটা আগে ত্রিপুরার অন্তর্ভুক্ত ছিল, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াটা।
তো ওখান থেকে উনি খুব ছোট বয়সে একবার দুবার পালিয়ে এসেছিলেন কলকাতাতে, কিন্তু তখন উনি সাকসেস হননি, কলকাতায় থাকতে পারেননি। তৃতীয়বার 48-এ উনি পার্মানেন্টলি চলে আসেন এবং শচীন ভট্টাচার্যের হাত ধরে, ওনার পাড়ারই একজন ডাক্তারবাবু, ওনার হাত ধরে উনি কলকাতায় চলে আসেন। এটা 48। আচ্ছা, তখন থেকেই ওনার খুব আশা, মানে ওনার মধ্যে ছোটোবেলা থেকেই একটা আগ্রহ ছিল যে উনি গান গাইবেন, এবং উনি আব্বাসউদ্দিন সাহেব এবং শচীন দেববর্মনকে উনি গুরুর মতো দেখতেন। তো ওনাদের কাছে গান শেখেননি, কিন্তু উনি ওনাদের কাছে মানে ওনার সমস্ত গান, শচীন দেববর্মনের অনেক গান উনি গাইতেন। তো একটা ছোট্ট করে গান গাইছি, গিয়ে আবার কথায় আসি, ঠিক আছে? একদম একদম। এটা বাউল অঙ্গের গান, গুরুজির গান, খুব পরিচিত গান। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর দিলি দিতে পারে, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রবীন্দ্রনাথ ঠাকুর বাউলের এই গান থেকে সুর সংগ্রহ করে তৎকালীন সময়ে দেশাত্মবোধক গানগুলো করেছিলেন। একদমই। আর ওনার বিশেষ কোনো শেখানোর পদ্ধতি রয়েছে কি? মানে লোকসঙ্গীত গাওয়ার তো নিশ্চয়ই একটি, মানে যদিও আমাদের লোকমুখে পরিচিত এই গান, কিন্তু তবুও তার তো শিক্ষার তো একটা নিশ্চয় পদ্ধতি আছে। তো ওনার কাছে যে আমরা যেতাম, আমি সকালবেলায় 7:30টার সময়, 7:30 থেকে 8টার মধ্যে পৌঁছে যেতাম ওনার ওখানে। এবং উনি কি করতেন, প্রথম উনি গানটি আমাদের লিখতে দিতেন, উনি বলতেন, আমরা লিখতাম। এবং গানটাকে বলতো যে উনি বলতেন যে তোমরা এই গানটাকে আগে বুঝে নাও, আমি একটু তুমি দেখে নাও। তো দেখে নিলাম একটু, তারপরে উনি নিজে গাইতেন, 2বার বা 3বার গাইতেন। গাওয়ার পরে উনি বলতেন যে তোমরা এবার আমার সাথে গাও। তার মানে প্রথমে উনি আপনাদেরকে গানটাকে আত্মস্থ করতে বলতেন। একদম। এবং গানটি সম্পর্কেও বলতেন উনি। যখন একটা গান, যেমন একটা ভাটিয়ালি গান উনি মানে আমাদের করাবেন, শেখাবেন, তখন উনি কি করতেন, ভাটিয়ালি গানটি প্রথম লিখতে দিতেন, উনি বলতেন, আমরা লিখতাম, এবং তার সম্পর্কে কিন্তু বলতেন উনি, কারণ ওনার মানেটা না বুঝলে, উনি তো তিতাসের পারে জন্ম, এবং ওই অঞ্চলটা পুরোটাই ভাটিয়ালির অঞ্চল। তো ভাটিয়ালি গান সম্পর্কে উনি বিস্তারিত কথা বলতেন, বলে ওই গানটিকে আমাদের কাছে শেখাতেন। একটা ছোট্ট করে ভাটিয়ালি গান দু লাইন যদি শুনতে পারি। ওরে পদ্মা ওরে মেঘনা বল আমারে বল, আরে কতকাল ঝরাইবি তুই আমার চোখের জল। ওরে পদ্মা ওরে মেঘনা বল আমারে বল, আরে কতকাল ঝরাইবি তুই আমার চোখের জল। তোর কোলেতে ঘর বান্ধিলাম, ভাঙলি রে সেই বাসা, নাও ভাসাইলাম তাও ডুবাইলি, আর কি আছে আশা ও তুই, আর কি নিবি আমার যে আর নাই কোনো সম্বল। বল আমারে বল, আর কতকাল ঝরাইবি তুই আমার চোখের জল। ওরে পদ্মা ওরে মেঘনা, ওরে পদ্মা ওরে মেঘনা।
অসাধারণ। মানে ভাটিয়ালি গান মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জীবনের কথা বলে, তাই না? হ্যাঁ, মানে কত দুঃখ কষ্ট সবকিছু, আবার কখনো কি আনন্দটাকেও হ্যাঁ প্রকাশ আনন্দ করে? করে, নিশ্চয় করে। যেমন ভাটিয়ালিতে মানে ওই অঞ্চলটাতে দুটো সুরই একসাথে, সেটা হচ্ছে সারি গান। আচ্ছা, সারি গানটা হচ্ছে সারি গানটা বোধহয় আরেকটু রিদমিক। একটু রিদমিক, এবং ভাটিয়ালি মূলত তাল ছাড়া হয়। তো ভাটির ইয়েতে নদীতে যখন মাঝি একদম অলস অবস্থায় বসে থাকে, দাঁড় ছেড়ে বসে থাকে, তখন ওই নৌকোর মানে নদীর স্রোতের অনুকূলেই তো যায়, তার কষ্ট হয় না। কিন্তু যখন বিপরীতে যায়, কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো মাল বোঝাই করে যখন সবাই যায়, তখন কষ্ট হয়। এবং সেটা একটা ছন্দ থাকে বা একটা রিদম থাকে, সেটা সারি গান। তো এটা ছোট্ট করে সারি গান গাইছি। অনেকগুলো সারি গান আছে গুরুজির বিখ্যাত সারি গান, তো আমি ছোট করে একটা গাইছি। দোকান খোলো দেখি, পশরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি হলো গোয়ালিনী। দোকান খোলো দেখি, পশরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি হলো গোয়ালিনী। দোকান খোলো দেখি, পশরা সাজাও দেখি। এটা সারি গানের। আমরা এরকম রিদম থাকে। বা নদীর মধ্যে যখন নৌকো বাইচ হয়, তখন যে গানগুলো হয় সেগুলো সারি গান। অনেক গান শুনেছ এরকম, ওই নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও, মাছ দইরা দিয়া চলুক, মাছ দইরা দিয়ে, ওই সমস্ত রিদমের গান চলে, এগুলো সারি গান। বাহ। আচ্ছা, এরপরে মানে আপনার প্রথম মানে কলকাতায় আসা, মানে আপনি তো বললেন আপনি ত্রিপুরার। হ্যাঁ, আমি তো 90-91 থেকে গুরুজির কাছে আমি শুরু করি আর কি। সবার প্রথমে মানে লোকসঙ্গীত গাইবেন, সেটা হ্যাঁ থেকে ঠিক করলেন? একদম। আপনার গুরুজির শিক্ষাগুরু তো জানলাম মা, তার মা প্রথম তাকে সঙ্গীত গুরু, সঙ্গীত শিক্ষা দেন। তা আপনার সঙ্গীত গুরুকে? আমার সঙ্গীত গুরু ত্রিপুরাতে কালীপদ সেন, উনি আমাকে প্রথম এই সরগম সমস্ত কিছু দেখিয়েছেন। খুব ছোট ছিলাম তখন, আমি 1 বছর, বেশি দিন না, খুব কম দিন শিখেছি। তার পরবর্তী সময়ে কলকাতাতে এসে ওনার কাছে। তো প্রথম মানে গান নিয়ে ইয়ে করবেন মানে এগোবেন আর কি, এখন তো প্রফেশনাল না, এরকম কোনো ছিল না। কারণ আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আমার গ্র্যাজুয়েশনের পর আমি কিন্তু রেডিওতে আমি পাশ করেছি, ওখানকার রেডিওতে। আপনার গান কিন্তু আমরা আকাশবাণীতে শুনতে পাই প্রায় সময়, মানে এর একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করছি। তো আমার বাবা সারাক্ষণ রেডিও চালিয়ে থাকে, তো হঠাৎ করে আপনার গান শুনতে পেলে আমায় ফোন করে যে এই প্রাণেশদার গান শুনছি, তুইও চালা। তো সেটাই আর কি, আকাশবাণী থেকে তো মাঝে মধ্যে গাই, ভালো লাগে খুব। আর গুরুজির কথা আমি বলছি, উনি 51-এ কিন্তু প্রথম আকাশবাণীতে গান শুরু করেন, এবং অডিশনে পাশ করে উনি কলকাতাতে এসে উনি প্রথম মণি চক্রবর্তী এবং সুরেন চক্রবর্তীর কাছে গান শিখতে শুরু করেন। আচ্ছা। এবং কিছুদিন পরে 51-এ উনি রেডিওতে সুযোগ পান গান গাওয়ার। তখন তো লাইভ হতো, বিশাল ব্যাপার, সরাসরি সম্প্রচার হতো, বিরাট ব্যাপার। আমরা কোনোদিন দেখি উনি মানে আন্দাজই করতে পারবো না যে কীরকম মানে ছিল বিষয়টা। আর আমরা অনেক মানে কি বলবো, আমাদের অনেক প্রিয় ধারাবাহিকেও আমরা আপনার গান শুনেছি, তো তার মধ্যে একটা গান হয়ে যাক। ধারাবাহিক বলতে সৌদামিনী সংসারে ছিল, আর রানী রাসমণিতে ছিল। তারপরে প্রিয় একটা গান মানে যেটা অনেকের ভালোবাসা কুড়িয়েছে, এখন দু লাইন। মিঠাইও দেখছি, তারপরে ওই যে নিমফুলের মধু, ওই সমস্ত সিরিয়ালগুলোর মধ্যে হচ্ছে। তো সৌদামিনী সংসারের একটা ছোট্ট করে গাইছি। আমারই একটি তারে কত কথা বাজে গো, মনের কথা প্রাণের কথা, তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। বাহ, আরেকটু হয়ে যাক। না, আরেকটা থেকে করব একটু, ওই যেটা রানী রাসমণি বললি না, ওখান থেকে
ছিল যে গানটা, দুটো গানই উপালি চট্টোপাধ্যায়ের লেখা এবং সুর। রানী রাসমণির অত্যন্ত মানে জনপ্রিয় একটি গান আমি গিয়েছিলাম, সেটা গাইছি একটু। বিধি রে দারুণ বিধি, এ জীবন যে ধোকার টাটি, এ জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে, সকাল রাতের যাওয়া আসা জোয়ার ও ভাটার টানে, সকাল রাতের যাওয়া আসা জোয়ার ও ভাটার টানে। বিধি রে দারুণ বিধি। আহা, অসাধারণ। আচ্ছা, ত্রিপুরার যে তিতাস নদী, ত্রিপুরাতে নদীটা কিন্তু হ্যাঁ মানে অবিভক্ত বাংলায় তখন সেটা ত্রিপুরাই হতো, সেটা ব্রাহ্মণবাড়িয়া উপর দিয়ে যে গেছে তিতাস নদীর পারে। তিতাস নদী তো অনেকখানি মানে গানের ক্ষেত্রে, মানে গান রচনার ক্ষেত্রে তিতাস নদীর ভূমিকা কিন্তু গুরুজির ক্ষেত্রে তো বিশাল ব্যাপার, কারণ উনি তো তিতাসের পারেই ছিলেন এবং অনেক গান উনি রচনা করে, মানে ওই তিতাসের গান নিয়ে অনেক অনেক গান আছে ওনার। তো যাই হোক, তারপরে উনি কলকাতাতে এসে, আমি ওনার কলকাতার জীবন থেকে বলছি, তার মধ্যেই বলছি উনি কিন্তু ছোটবেলায় উস্তাদ আয়াত আলী খাঁর কাছে কিন্তু অনেক দিন মানে গান শিখেছেন, শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন। উনি হচ্ছেন বাবা আলাউদ্দিনের মানে ছোট ভাই আয়াত আলী খান, বিখ্যাত মানুষ। তো উনি অনেক দিন শিখেছেন, প্রায় 8 বছরের মতন শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নিয়েছেন। তো যাই হোক, কলকাতাতে এসে উনি যখন ধীরে ধীরে সঙ্গীতের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন চলচ্চিত্রে উনি গাইতে শুরু করলেন। দেবকী বসুর ছবি, দেবকী কুমার বসুর ওই রায়চাঁদ বড়ালের সুরে, শৈলেন রায়ের লেখা প্রথম না, এটা মনে হয় কয়েকটা গানের পরে প্রথম গান গেয়েছেন উনি, বাবা তারকনাথ একটা ছবিতে। আচ্ছা। তো এরপর থেকে ধীরে ধীরে শুরু হলো নিষ্কৃতি, তারপর হাসুলিবাকের উপকথা, তারপরে টুনি বউ, তারপরে অনেক গান, শিউলিবাড়ি, একদমই মানে উত্তম কুমারের সৃষ্টি তো কি বলবো, অসীম। তো তার মধ্যে থেকে একটা কোনো গান কি মনে পড়ছে এখন আপনার? তো এই সবই তো আপনার মানে গল্পর ছলে এগুলো গুরুজি আপনাদের সাথে কথা হতো, আসলে এটাই আমি বলছি, সঙ্গীত তো গুরু পরম্পরা, এর জন্যই আমার মনে হয় একজন গুরুজির কাছে সঙ্গীতের শিক্ষা নেওয়া উচিত। কারণ এই যে সরাসরি কথা হওয়া এবং একজনের পাশে বসে যে সঙ্গীত শিক্ষা গুরুজির কাছে, ওনার কাছে বসে ওনার জীবনের কথা শোনা এবং গানকে জানা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সঙ্গীতের ক্ষেত্রে এর প্রভাব বিরাট, এবং এটা আমি আমার নিজের ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি। উনি বারবারই একটা কথা বলতেন, সত্যজিৎ রায়ের কথা বলতেন, উনি বিশ্ববরেণ্য চিত্র পরিচালকের কথা। উনি যখন 81-এ হীরক রাজার দেশে ওই ছবিতে যখন গান করেন, তো এর একটা বিশাল কাহিনী আছে পেছনে, কি করে উনি ওনার কাছে যান এবং গান করেন, সেটা অনেকেই জানেন এবং বারবার সেটা প্রচার হয়েছে। ওই গানটা আমি একটু করছি, একদম একদম বিখ্যাত গান। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বাহ,
অসাধারণ। আচ্ছা, আমি একটা শুনেছি যে আপনাকে গুরুজি বারবার মানে মানে ভীষণভাবে বলতেন এস.ডি. বর্মনের গান গাইতে। সেটার কারণ হলো মানে এক জায়গার মানুষ শচীন কর্তা গুরুজির, এবং ছোটোবেলা থেকে উনি শচীন কর্তার গান গাইতেন। আচ্ছা, আমাকে বলছেন যে আমি অনেক শচীন কর্তার গান গাইতাম, যেহেতু ওনাকে আমি গুরুর মতো দেখতাম। আমাকে বলছেন যে তুই কিন্তু শচীন কর্তার গান গাইবি, এবং আমার শচীন কর্তার গান খুব প্রিয় আমার। মানে শুধুমাত্র ত্রিপুরার বলে নয়, না, আপনার না, গলার একদম। মধ্যেও বোধহয় সেই হ্যাঁ, এটা তো সিমিলারিটি থাকে, সিমিলারিটি একটা পাওয়া যায়, যেহেতু একটি অঞ্চলেরই আমরা সবাই। একটা বিখ্যাত গান আপনার গলায় খুব শুনতে পাই, সেই গানটা আমার রেডিও নিউ টাউনের দর্শক বন্ধুদেরকেও শোনাতে বলবো, বাঁশি শুনে আর কাজ নাই। গাইবো, নিশ্চয়ই গাইবো। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও শ্রবণে বিষ ঢালে বাঁশি, শুধু পোড়ায় প্রাণ গরলে, ঘুচাবো তার নষ্টামি আজ আমি, সপিব তাই অনলে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। আহা, অসাধারণ। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই গান, ওনার সুরে অসাধারণ। আচ্ছা, দেশের মাটিতে তো অনেক অনুষ্ঠান করেছেন, তো সকলের অনেক ভালোবাসা পেয়েছেন, তার মধ্যে থেকে ছোট্ট একটা অভিজ্ঞতা কিছু রয়েছে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা তো দেশে তো আছেই। আমি একবার সোদপুরে গেছিলাম অনুষ্ঠান করতে, এটি বিশাল একটি অনুষ্ঠানে, অনেক লোক। আমাকে 6:30 টাইম দিয়েছিল, কিন্তু আমি এর আগে পৌঁছে যাই, আমার এটা সিস্টেম। কিন্তু বসেই আছি, বসে আমাকে কোনো ডাকছেও না। আমি কিন্তু রিপোর্ট করেছি ঠিকঠাক। আমাকে 10টার সময় বললো যে আরেকটি যাত্রার কি একটা গ্রুপ উঠবে, ওরা শেষ করলে তারপর, মানে আমি 12টার পরে গাইব। আচ্ছা, তো আমি, আমার মিউজিশিয়ান যারা ছিলেন বন্ধুরা, ওরা বলছে না আমরা চলে যাব, আমাদের টাকা দিয়ে দিন। আমি ওদের টাকাও দিয়ে দিয়েছি, এবং আমি তখন ওনাদের বললাম যে আমাকে ওই যারা নামছে এর মধ্যে আমাকে একটু সুযোগ দিন, আমি 2 মিনিট 3 মিনিট গিয়ে নেমে যাবো। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালো। আমি উঠলাম এবং একটি গান গাইলাম। গাওয়ার পরে দর্শকরা সবাই দাঁড়িয়ে বলছে যে না, আরও গাইতে হবে। এবং আমি যেহেতু ওনাদের কথা দিয়ে এসেছি যে আমি 2 মিনিট গাইবো, আমি কিন্তু ওদের কথা রেখেছিলাম, এবং ছোট্ট করে আর একটি লাইন গিয়ে আমি প্রায় 3 মিনিটের মধ্যে কিন্তু আমি নেমে গেছি স্টেজ থেকে। এটা আমার বিশাল একটা ব্যাপার আর কি। আচ্ছা, আর দেশের মাটিতে সঙ্গে সঙ্গে তো বিদেশের মাটিতেও আপনাকে গান গাইতে দেখেছি, সেখান থেকে একটা অভিজ্ঞতা যদি শেয়ার করেন। সেটা আমার মনে আছে, সেই প্রভাতী গানটা গাওয়ার সময়, সেটা 2005 আমেরিকাতে একটা প্রোগ্রামে, শিকাগোতে একজন বয়স্ক মহিলা এসে স্টেজের মধ্যে বসে গেছে, বলছেন যে বাবা আমি তো আর দেশে যাব না, তো এই গান শুনে আমার বড় ভালো লাগছে, সেটা তোমাকে বলতে এলাম। একদম স্টেজের উপরে এসছেন উনি এসে, এবং আমি তখন শচীন কর্তারও গান গিয়েছিলাম, এটা শচীন কর্তার ছোট করে গান গাই। নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, জ্বালায় চাঁদের বাতি, জেগে রব সারা রাতি গো। আমি কব কথা, আমি কব কথা শিশিরের রসনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। কিন্তু আমার যে গানগুলো আমি যে বিভিন্ন চ্যানেলের মধ্যে গাওয়ার সময় আমার কাছে যে রিকোয়েস্ট আসে, তার মধ্যে অত্যন্ত পরিচিত একটি গান আমি 2 লাইন শোনাচ্ছি। এই গানটা হয়তো তুমিও শুনেছো সবসময়, তুমি তো জানোই।
এটা মানে একটি মেয়ের বিয়ে হয়ে যায় এবং সে তার মানে বাবার বাড়িতে ফিরে আসতে পারে না, এবং মাঝিকে বলছে যেন আমার এই খবরটা আমার বাবা হ্যাঁ পৌঁছে দিও, যে ওরা যেন কেউ আমাকে এসে নিয়ে যেতে, মানে নাইওর বলে কথাটা। সেটা খুব সুন্দর একটা গান। হ্যাঁ, এমন অনেক ওয়ার্ড রয়েছে, মানে লোকসঙ্গীতে এমন অনেক শব্দ রয়েছে যেগুলোর মানে হয়তো আমরা না বুঝে গিয়ে থাকি, কিন্তু মানেটা বুঝলে বোধহয় লোকসঙ্গীতটা আরো অনেক বেশি। নাইওর কথাটার অর্থ হচ্ছে বাবার বাড়ি থেকে, মানে ওর বাপের বাড়ি থেকে কেউ এসে ওকে যেন শ্বশুর বাড়ি থেকে নিয়ে যায় আর কি, সেটা হচ্ছে নাইওর। আচ্ছা। কে যাসে রে মাটি গাং বাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা, কে যাস কে যাস, কে যাসে রে ভাটি গাং বাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা, কে যাস কে যাস। বছর খানি ঘুইরা গেল গেল রে ভাইয়ের খবর পাইলাম না, ছিলাম রে কতই আশা লইয়া ভাই নাই আইলো গেল রথের মেলা চইলা তোরা, কে যাস কে যাস, কে যাস রে মাটি গাং বাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা, কে যাস কে যাস। আহা, অসাধারণ। আর এখানে আরেকটা কথা বলে রাখি, লোকসঙ্গীতের মানে শিক্ষা প্রাণেশদার হাত ধরেই আমার জীবনে লোকসঙ্গীত প্রাণেশদার হাত ধরেই আসে। তো সবথেকে প্রিয়, খুব ভালো গাইতে, তো এবং এখনো গাও তুমি নিশ্চয়ই, যে গানটা প্রাণেশদা আমি আর আপনি খুব খুব গাইতাম, সেই গানটা একটা হয়ে যাক। মাঝি হয়ে যাও রে, হ্যাঁ নিশ্চয়ই। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও রে। ও মাঝি রে মহাজনের ধন রত্ন ভাঙা নাওয়ে ভরি লাভ করিতে আইলাম ভবে, লাভ করিতে আইলাম ভবে, হইয়াবে পাহাড়ি মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও রে। অনেক অনেক ধন্যবাদ এই গান শেখানোর জন্য। না, তুমি তো ভালো গাও। মানুষের মনে মানে কি বলবো, এত ভাবে ঢুকে গেছে, মানে আমার তো অত্যন্ত একটা প্রিয় গান এটা, ওয়ান অফ মাই ফেভারিট গান। তো ধরুন আপনার কাছে মানে লোকসঙ্গীত তো খুব সহজে গাওয়া যায়, কারণ এর সুর আমাদের খুব কানে শুনে শুনে আমরা অভ্যস্ত, কিন্তু তার কোনো পদ্ধতি রয়েছে কি? মানে তুমি কথাটা বলেছো খুব সহজে গাওয়া যায়, আমার কাছে কিন্তু লোকসঙ্গীত গাওয়াটা খুব কঠিন মনে হয়। কেন জানো তো? দুটো কারণ। সেটা হচ্ছে তার কোনো গ্রামার নেই, আচ্ছা, বেসিক কোনো গ্রামার নেই। আর আরেকটা হচ্ছে তাতে যদি খুব প্রাণ ঢালা না যায়, আন্তরিকভাবে যদি এই গান না গাওয়া যায় বা না বুঝে, হ্যাঁ না বুঝে, এবং কথা তো সহজ সরল কথা, তাকে প্রাণ দেওয়া, প্রাণ প্রতিষ্ঠা করা তাতে খুব কঠিন ব্যাপার। অন্য গান তার গ্রামার মেনটেন করে গাইলে পরে তবুও বাঁচা যায়, কিন্তু লোকগানে এটা কিন্তু সম্ভব নয়। তুমি চিন্তা করো না, ও কি ও বন্ধু কাজলে ভ্রমরা রে
কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও, ঘরের গামছা থুয়া যাও রে। বন্ধু কাজলে ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। আব্বাসউদ্দিন সাহেব গেয়েছেন গানটা, তুমি ভাবো মানে এই ব্যথাটা যদি আমি না ফোটাতে পারি তাহলে বোধহয় গানটার কোনো মানে থাকবে না। একদম একদম সহজ কথা। এটা গ্রামীণ কবির লেখা একটা গান, বলছে যে তুমি যদি যেতে চাও, তোমার যে সবচেয়ে প্রিয়, যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা থুয়ে যাও রে। গামছাটা কত প্রিয় একটা সহজ মানুষ, একটা মানে গ্রামীণ মানুষের কাছে। সেটা চিন্তা করো, কত এই ফুটিয়ে তোলা 3.5 মিনিটের গানটা কত কঠিন বিষয়, আমার কাছে খুব কঠিন মনে হয়। একদম। তাহলে সেটার জন্য তো কিছু অধ্যাবসায় বা কিছু শিক্ষার পদ্ধতি, তবে আমি মনে করি খুব শোনা উচিত গান। আগে গাওয়ার আগে অনেক গান শোনা উচিত, একদমই এটা বিশাল প্রয়োজন। মানে প্রত্যেকেরই আমার মনে হয়, আমি নিজেও শুনেছি, আমার জীবনে আমি প্রচুর গান শুনেছি, তাতে অনেক অভিজ্ঞতা মানে লাভ করা যায়। একদমই, মানে গান গাইতে গেলে প্রচুর গান শুনতে হবে, আর গান শোনার জন্য রেডিও নিউ টাউন কানে থাকুক অবশ্যই। আর প্রাণেশদা অনেক ধন্যবাদ আমাদের রেডিও নিউ টাউনের স্টুডিওতে আসার জন্য। স্টুডিওতে এত সুন্দর এটা পরিবেশ তুমি তৈরি করেছো, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আর অনেক কথা জানলাম প্রাণেশদার গুরুর, এবং প্রাণেশদারও নিজস্ব অনেক কথা জানলাম, আর আরও অনেক কথা জানবো আবার ইন ফিউচার। প্রাণেশদাকে আবার পাবো, কিন্তু আপনাদের যেটা করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে হবে এবং আপনাদের হাত মাথার উপর রাখতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আবারও ফিরব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।